বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের একটি চ্যাপ্টার বা একটি অধ্যায় তড়িৎ রসায়ন, এইটার বেসিক এই ক্লাসের মাধ্যমে আমরা মোটামুটি বেসিকটা ক্লিয়ার করব। আরও কিছু ক্লাসের মাধ্যমে আরও কিছু বেসিক ক্লিয়ার করব। তারপরে আমরা সৃজনশীল প্রশ্ন এমসিকিউ সলভ করব। এখন শোনো তোমরা, এবার থেকে প্রত্যেক বছরেই দুইটা সৃজনশীল প্রশ্ন আসে। বোর্ড পরীক্ষার মধ্যে প্রত্যেক বছরে দুইটা সৃজনশীল প্রশ্ন আসে। তার আগে আমরা এবারের বেসিকটা নিয়ে আলোচনা করি। এর পরবর্তীতে আমরা সিকিউ এবং এমসিকিউ নিয়ে আলোচনা করি। এখন দেখো, দেখো তড়িৎ রসায়ন পাঠের মধ্যে আছিল তড়িৎ আর রসায়ন। আমরা তড়িৎ মানে বিদ্যুৎ, তড়িৎ মানে বিদ্যুৎ, সহজ ভাষায় আমরা যেটা বুঝি তড়িৎ মানে বিদ্যুৎ। এখন দেখো, আমরা বিদ্যুৎ পরিবহন করে এরকম কিছু পদার্থ আছে, বিদ্যুৎ পরিবহন করে এরকম কিছু পদার্থ আছে। যেমন দেখো, পদার্থরে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। যেমন যেটা বিদ্যুৎ পরিবহন করে, আর যেটা পরিবহন করে না, আর যেটা কি তাই কিছু করে কিছু না। যেমন যেটা বিদ্যুৎ পরিবহন করে সেটা হলো পরিবাহী, আর যেটা বিদ্যুৎ পরিবহন করে না সেটা হলো অপরিবাহী। আর যেটা বিদ্যুৎ কিছু পরিবহন করে কিছু না, এটা রকম কিটা অর্ধ পরিবাহী। যেমন দেখো, পরিবাহীর উদাহরণ বা যেমন ধাতু, বিভিন্ন প্রকার ধাতু হলো পরিবাহী উদাহরণ। যেমন হতে পারে কপার, জিঙ্ক, তারপর সিলভার, এগুলো হলো কিটা পরিবাহী উদাহরণ। আর অপরিবাহী হলো যেমন যেটা দিয়ে বিদ্যুৎ, যে যে জিনিসপত্র দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, সেটা হইল অপরিবাহী। অপরিবাহী যেমন কাঠ, কাঁচ, এগুলো কিটা অপরিবাহী। এরপর দেখো অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী মানে যেসব জিনিস বা যেসব পদার্থ দিয়ে বস্তুর, যেসব পদার্থ দিয়ে বিদ্যুৎ কিছু সময় পরিবহন করে আবার কিছু সময় পরিবহন করে না, এগুলো কিটা অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী যেমন সিলিকন, জার্মেনিয়াম, আরো আছে। এখন দেখো, আবার পরিবাহীটারে আরো দুইটা ভাগে ভাগ করা যায়। তড়িৎ পরিবাহীটারে দুই ভাগে ভাগ করা যায়। একটু হলো দাতব বা ইলেকট্রনীয় পরিবাহী। দাতব বা ইলেকট্রনীয় পরিবাহী মানে, দাতব বা ইলেকট্রনীয় পরিবাহী মানে বোঝাইছে ইলেকট্রন আদান প্রদান করবে। এই যে দেখো, ইলেকট্রনের স্থানান্তর। ইলেকট্রনীয় পরিবাহী মানে কি তা ইলেকট্রনের স্থানান্তর। পরবর্তীতে দেখো, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী মানে আয়নের স্থানান্তর, আয়নের স্থানান্তর। এরপর দেখো, ইলেকট্রনীয় পরিবাহীরা আরো তিনটা ভাগে ভাগ করা যায়: সুপরিবাহী, অর্ধপরিবাহী আর সুপার পরিবাহী। সুপরিবাহী মানে যেটা বিদ্যুৎ পরিবহন করে, অবশ্যই বিদ্যুৎ পরিবহন করে। অর্ধপরিবাহী আর সুপার পরিবাহী। সুপার পরিবাহীর উদাহরণ সংকর ধাতু। সংকর ধাতু কি? যেমন দুই তিনটা ধাতু মিশ্রিত হয়ে একটি ধাতু তৈরি করছে বা একটি যৌগ তৈরি করছে, এটার হয় সংকর ধাতু। আবার বলি, দেখো ইলেকট্রনের পরিবাহীরা তিন ভাগে ভাগ করা যায়: একটা সুপরিবাহী, অর্ধপরিবাহী আর সুপার পরিবাহী। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীরে আবার দুই ভাগে ভাগ করা যায়: একটা হলো তীব্র এসিড বিশ্লেষ্য বা শক্তিশালী এসিড ও শক্তিশালী কার। তীব্র এসিড বিশ্লেষ্য মানে যেমন শক্তিশালী এসিড হইতে আর শক্তিশালী কার হইতে। আরেকভাবে ভাগ করা যায় মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু মানে দুর্বল আর কি, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল এসিড আর দুর্বল কার। আমরা খুব সহজেই তড়িৎ রসায়নের পদার্থ রিলেটেড বা এই যে আমরা বিদ্যুৎ পরিবহন, কোনগুলা বিদ্যুৎ পরিবহন করে কোনগুলা করে না, এই সম্বন্ধে মোটামুটি একটা। এখন দেখো, আমরা শিখবো হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ। এর আগে আমরা বিভিন্ন প্রকার পদার্থ বা বিদ্যুৎ পরিবহন করে কোনগুলা করে না, এগুলা নিয়ে একটু আলোচনা করলাম। এখন দেখো, আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো। এখন দেখো, তড়িৎ বিশ্লেষ্য কোষ মানে কি? তড়িৎ বিশ্লেষ্য কোষ হলো, দেখো, তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। তড়িৎ বিশ্লেষ্য কোষ মানে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এখন তড়িৎ বিশ্লেষ্য কোষ মানে দেখো, তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তি কি তা রূপান্তরিত করে। তড়িৎ বিশ্লেষ্য কোষটা আঁকতে গেলে অবশ্যই একটা পাত্র নেওয়া লাগবে বা একটা বিকার। বিকার মধ্যে দুইটা দ্বন্দ্ব দেওয়া থাকবে, একটা হলো অ্যানোড আর একটা কি তা ক্যাথোড। আর একটা ব্যাটারি দ্বারা সংযুক্ত করা লাগবে। এখন দেখো,
আমরা আরেকটা জিনিস মনে রাখবা তোমরা সবাই, এই জিনিসটা মনে রাখলে তোমাদের অনেক উপকার হবে। যেমন এনুটে জারণ বিক্রিয়া ঘটায়, এনুটে কোন বিক্রিয়া ঘটায়? জারণ বিক্রিয়া ঘটায়। আর কেতুটে বিজারণ বিক্রিয়া ঘটায়, কেতুটে বিজারণ বিক্রিয়া ঘটায়। এনুটে জারণ বিক্রিয়া ঘটায় আর কেতুটে কি? বিজারণ বিক্রিয়া ঘটায়। এই জিনিসটা মনে রাখবা। এখন তখন আমরা এই তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে দুইটা তার দ্বন্দ্ব নিলাম। দ্বন্দ্বটার নাম হলো একটা এনুট আর একটা হলো কি তা কেতু। একটা এনুট একটা কেতু। যেমন আমরা এটা তড়িৎ বিশ্লেষণ করতেছি গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। এখন দেখো আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের দেখো আমরা যদি সোডিয়াম ক্লোরাইডকে একটু ভাঙার চেষ্টা করি, ভাঙলে আমরা পাইমু সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। এই জিনিসটা পাইমু সেমভাবে সোডিয়াম ক্লোরাইডে আমরা বাংলা লিখছি যে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। আর এনুর দ্বন্দ্বটা হইল প্লাসের আর কেতুরটা হইল মাইনাসের। যেহেতু সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, যে এনুটে ক্লোরিনটারে নিবে, কারণ এনুট হইল প্লাস আর ক্লোরিনটারে কিতা মাইনাস। সবসময় মনে রাখবে বিপরীত আদান পরস্পরকে কিতা করে? আকর্ষণ করে। বিপরীত আদান পরস্পরকে আকর্ষণ করে। যেমন ক্লোরিন মাইনাস যেহেতু লিখে এনুটের দিক দিয়ে গেছে, কারণ এনুটটা কি? ধনাত্মক আয়ন। আর সোডিয়াম দেখো সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস আর কেতুরটা লিখিতা মাইনাস বা ঋণাত্মক আয়ন। এর লেগিয়া এই জন্য দেখো আমরা সোডিয়ামটা গেছে কিতা মাইনাস দণ্ডর দিকে, কেতুটের দিকে, কারণ সোডিয়ামটা প্লাস আর কেতুর হলো মাইনাস, আর এনুট হলো প্লাস, ক্লোরিন হলো কিতা মাইনাস। বিপরীত দান পরস্পরে কি করে? পরস্পরে আকর্ষণ করে। এখন দেখো আমরা যে এনুট বিক্রিয়াটা লিখতে পারি, এনুটে কি নিছে রে? ক্লোরিন নিছে। এই যে দেখো আমরা এনুট বিক্রিয়াটা আমি লিখে রাখছি, আবার লিখে দেখো ক্লোরিন মাইনাস, এনুট বিক্রিয়াটা ক্লোরিন মাইনাস। এর ক্লোরিন মাইনাস থেকে হয়েছে কিতা জানো রে? ক্লোরিন গ্যাস। ক্লোরিন মাইনাস থেকে হয়েছে কিতা? ক্লোরিন গ্যাস। তাহলে একটা ক্লোরিন অফাই দেখো, অফাই যে ইলেকট্রন সংখ্যা হিসাব করো, অফাই দেখবা 18টা, অফাই দেখবা 18টা। আর অফাই এই জায়গার মধ্যে এই একটা ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হলো 17। তাহলে ইলেকট্রন সংখ্যা কোনো মিলছিনি না। তাহলে অফাই অবশ্যই একটা ক্লোরিন আরও দেওয়া লাগবে। একটা ক্লোরিন আর একটা দেওয়া দিলে অফাই 218টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন বাদ জায়গা, তাহলে অফাই ঠিকই 17টা ইলেকট্রন থাকে। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করো, অফাই ক্লোরিন কয়টা হয়েছে? 2টা। এই জন্য আমরা অফাই দিব 2, অফাই 2। আবার বলি দেখো ক্লোরিন প্রথম ছিল মাইনাস, মাইনাস থেকে হয়েছে ক্লোরিন গ্যাস। অফাই যেহেতু 18টা ইলেকট্রন, অফাই যেহেতু 17টা ইলেকট্রন একটা ক্লোরিনের, তাই একটা অফাই থেকে এই ক্লোরিন মাইনাস থেকে একটা ইলেকট্রন সরানো রাখবো। তাহলে আমরা একটা ইলেকট্রন সরাইলাম, কিন্তু ক্লোরিন কয়টা আছে? 2টা। আমরা 2 আর অফাই দেবো কিটা 2 ইলেকট্রন। তো মোটামুটি আমরা এনুট বিক্রিয়াটা ক্লিয়ার। এখন দেখো আমরা কেতুর বিক্রিয়াটা দেখি। দেখো আমরা কেতুর বিক্রিয়াটা কি করছে? সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম আর একটা ইলেকট্রন ত্যাগ করছে। দেখো অফার আছে সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাসটা কি জানিছে? কেতুটে নিছে না? তাহলে লিখলাম আমরা সোডিয়াম প্লাস নিছে কি? কেতুটে। তাহলে ওইসে সোডিয়াম। তাহলে কয়টা ইলেকট্রন ব্যবধান? তখন অফাই সোডিয়াম হলে 11টা ইলেকট্রন থাকে, কিন্তু অফার আছে 10টা আর অফার আছে 11টা। একটা ইলেকট্রন তফাৎ না, তাহলে অফার একটা ইলেকট্রন বাড়াই লাগবো, এর লেগে আমরা প্লাস ইলেকট্রন দিলাম। সেমভাবে কেতুর বিক্রিয়াটা করলাম। আমরা খুব সহজে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা শিখে ফেললাম। এখন আমরা গ্যালভানিক সেল বা তড়িৎ রাসায়নিক কোষ সম্বন্ধে কিছু আলোচনা করব। এখন দেখো ওখানে লেখা আছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ মানে কি? তড়িৎ রাসায়নিক কোষ মানে কি? তা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তিটা কি? তড়িৎ শক্তিতে রূপান্তর হয়। দেখো আমরা তড়িৎ রাসায়নিক কোষ থাকতে গেলে দুইটা পার্থের প্রয়োজন। যেমন দুইটা বিকার নিলাম, এটার মধ্যে নিলাম জিঙ্ক সালফেট, আর এটার মধ্যে নিলাম কি? কপার সালফেট। এটার মধ্যে একটা দণ্ড নিলাম এনুর, আর এটার মধ্যে একটা দণ্ড নিলাম কি? কেতুর। আর এরপর দেখো একটা গ্যালভানিক সেল দ্বারা যুক্ত হলাম, একটা গ্যালভানিক সেল যারা কি করতাম যুক্ত হলাম। বা অর্থাৎ তোমরা বাল্বও দিতে পারো সহজেই। অর্থাৎ যদি আমরা এই গ্যালভানিক সেলের পরিবর্তে একটা
একটা বাল্ব দেই কোনো সমস্যা নাই, ওই যে একটা বাল্বও দেই কোনো সমস্যা নাই। এখন দেখো এরপরে দেখো এটার মধ্যে আমরা নিলাম জিঙ্ক সালফেট, এটার মধ্যে নিলাম কিটা কপার সালফেট। এখন দেখো এই এনুটটা হইলো মাইনাস। একটা জিনিস মনে রাখবা, তড়িৎ বিশ্লেষ্য কোষের বেলায় এনুটটা হয় ধনাত্মক, আর তড়িৎ রাসায়নিক কোষের বেলায় এনুটটা হয় কি ঋণাত্মক, আর কেতুরটা হয় কি ধনাত্মক, কেতুরটা হয় ধনাত্মক। এর পরবর্তীতে দেখো এই এনুটে আমরা সবাই যেহেতু আছে জিঙ্ক সালফেট, এই জিঙ্ক সালফেটে আমরা বাংলা পাওয়া যায়। যেমন দেখো জিঙ্ক সালফেট যদি আমি লিখি, এটার আমি এভাবে লিখতে পারি, এই দেখো Z10 2 প্লাস SO4 2 ওই যে আমরা ওখানে লিখলাম Z10 2 SO4 2 সেম ভাবে এটার মধ্যে আমরা লিখতে পারি কপার সালফেটের বাংলা আমরা লিখতে পারি এইভাবে, দেখো কপার 2 আর সালফেট SO4 2 সেম ভাবে এটাও লিখতে পারি এরকম ভাবে। এখন দেখো এই এনুর দণ্ডটা হইলো কিতা, এনুর দণ্ডটা হইলো জিঙ্কের, আর কেতুর দণ্ডটা হইলো কিতা কপার। এখন দেখো এনুটে কি বিক্রিয়া ঘটায় আমরা একটু আগে শিখে আসলাম, এনুটে সবসময় কি বিক্রিয়া ঘটায় জারণ বিক্রিয়া ঘটায়, আর কেতুটে কি বিক্রিয়া ঘটায় বিজারণ বিক্রিয়া ঘটায়। তোমরা যদি জারণ বিজারণ না পারো তাহলে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই একটা ক্লাস আছে জারণ বিজারণের, মনে হয় 10-15 মিনিটের হবে। ইনশাল্লাহ এই ক্লাসটা দেখলে তোমরা জারণ বিজারণ ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো আমরা দেখো এনুট বিক্রিয়া, এনুটে কি বিক্রিয়া ঘটাইছে, দেখো জারণ বিক্রিয়া ঘটাইছে, এনুটে জারণ বিক্রিয়া ঘটাইছে। যেমন এনুট বিক্রিয়াটা আমি এই জায়গার মধ্যে দেখো করি, আমি একটু খালি জায়গার মধ্যে এনুট বিক্রিয়াটা করি। দেখো এনুট বিক্রিয়া জিঙ্ক, জিঙ্ক থেকে হয়েছে কিতা জিঙ্ক 2 কয়টা ইলেকট্রন ব্যবধান, দেখো জিঙ্ক হইলো 30 নাম্বার মৌল, 30টা ইলেকট্রন, আর জিঙ্ক 2 সবাই আছে 28টা, কয়টা ইলেকট্রন ব্যবধান 2টা না। ওফাই যেহেতু কম আছে লেগে প্লাস দেয়া, অফার যেহেতু বেশি আছে, অফার যেহেতু কম আছে লেগে মাইনাস দিয়ে 2টা ইলেকট্রন দেওয়া লাগবে। কয়টা কম পায়, অফার আছে দেখো জিঙ্কের 30টা ইলেকট্রন, আর অফার আছে কত জিঙ্কের 28টা ইলেকট্রন, তাহলে অর্থাৎ 2টা কম আছে না, লেগে জিঙ্ক থেকে আমরা কয়টা ইলেকট্রন বিক করছি 2টা ইলেকট্রন বিক করছি। এই যে দেখো এনুট বিক্রিয়াটা সেম ভাবে আমরা যদি কেতুর বিক্রিয়াটা লিখি, দেখো কেতুটা আছে কপার 2 এই কপার 2 থেকে হচ্ছে কপার। এখন দেখো অফার কপার 29 নাম্বার মূল, অফার আছে 27টা, আর অফার আছে কিতা 29টা, তাহলে অফার কম আছে, অফার কম আছে, আর অফার কি আছে বেশি আছে, তাহলে অফার বাড়াই লাগবো। তো ইলেকট্রন সংখ্যা আরো কয়টা এড করা লাগবে ইন্ডিয়া, আরো 2টা অ্যাড করা লাগবে, তাহলে 2টা অ্যাড করলে দেখো সেম সেম মিলে গেছে, তাহলে অফার কপার কপার। এর পরবর্তী দেখো হুজ বিক্রিয়াটা হচ্ছে এই যে জিঙ্ক জিঙ্ক কপার 2 ইলেকট্রন আর ইলেকট্রন কাটা, তাহলে দেখো তীর চিহ্ন পর তীর চিহ্ন, আর জিঙ্ক 2 আর কপার কপার। এখন দেখো এই কপার সালফেটের দ্রবণটা এই জিনিসটা যে আমরা একটা জিনিস খেয়াল করো, জিঙ্ক আর কেতুটা কেনই জিঙ্কের এনুট হবে, আর যে কপার কেন কেতুট হবে, এই জিনিসটা আমরা একটা সক্রিয়তা সিরিজের মাধ্যমে শিখবো পরবর্তী ক্লাসে। এখন দেখো খালি এখন জানি না কপার টলে কেতুট আর জিঙ্ক টলে কি অ্যানোড। এখন দেখো জিঙ্কের যে 2টা ইলেকট্রন ত্যাগ করে না নি, এই 2টা ইলেকট্রন কপারে গ্রহণ করে, কিসে গ্রহণ করে কপারে গ্রহণ করে। কপার গ্রহণ করতে করতে দেখা যায় এক সময় না নি এই তারটা মোটা হয়ে যাবে, ওই যে কপারের যে দণ্ডটা একটু নিজ দিক দিয়ে মোটা হয়ে যাবে। এখন দেখো ই ব্যালেন্স রাখতে গেলে ই পারতো আর ই পারতো ব্যালেন্স রাখতে গেলে আমরা একটা লবণ সেতু ব্যবহার করা হয়। কি সেতু, লবণ সেতু ব্যবহার করা। লবণ সেতু দেখো লবণ সেতুটা হইলো এর উদাহরণ, লবণ সেতুটা হলো পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, এই তিনটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আছে, এই রসায়ন বইয়ের মধ্যে এই তিনটার উদাহরণ দেওয়া আছে, কিন্তু এটা তোমাদের বই নাই, কিন্তু এটা তোমরা এক্সট্রা শিখে নিবা। পটাশিয়াম ক্লোরাইড লবণ সেতুর উদাহরণ হলো পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট। এরপর দেখো লবণ সেতুর মধ্যে আরো ব্যবহার করা হয় এগার এগার জেল ব্যবহার করা হয়।
এখন লবণ সেতুটা উল্টো ইউ আকৃতি, দেখো আমরা ইউটা যদি এরকম থাকে, এটা উল্টাটা উল্টো ইউ হইলো এরকম। তো লবণ সেতু উল্টো ইউ আকৃতি। আর লবণ সেতু মোস্ট ইম্পর্টেন্ট কাজটা হলো তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে। তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে মানে এই দুটা পার্থ ব্যালেন্স রাখে। এটা হলো লবণ সেতুর কাজ, যাতে এই পার্থের থেকে ইলেকট্রনের পরিমাণ কমে না যায়, এই পার্থের মধ্যে ইলেকট্রনের পরিমাণ যাতে বেড়ে না যায়, এর জন্য লবণ সেতুটা ব্যবহার করে এটা ব্যালেন্স রাখা হয়। দেখো আমরা খুব সহজেই তড়িৎ রাসায়নিক কোষটা শিখে ফেললাম। এইটা তড়িৎ রাসায়নিক কোষের অপর নাম হলো গ্যালভানিক সেল, ডেনিয়েল, বা অনেকে এটার বলে ডেনিয়েল সেল। যেটুকু কই না কেন আমরা আস্তে আস্তে আমরা কি তড়িৎ রাসায়নিক কোষটা শিখে ফেললাম। এই ক্লাসটা কিন্তু ক্লাস 9-10-এরও আছে তড়িৎ রাসায়নিক কোষটা, আর 9-10-এরই আছে, ইন্টারমিডিয়েট তো অবশ্যই আছে, আর ক্লাস 9 আর 10-এরও আছে এই ক্লাসটা। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।